সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এবছর জামায়াতের নির্বাচনী পরাজয় বাস্তবিক বিচারে বিজয়ের চাইতেও অনেক বড় বিজয়। জি দর্শক, বাংলাদেশ জামায়াত ইসলামীর কথাই বলছি। এনসিপি সহ 11 দলের ঐক্যের মাধ্যমে 77টি সিট পাওয়া তো জামায়াতের জন্য ভূমিধস বিজয়। এনসিপির মতো জুলাই যোদ্ধাদের নেতৃত্বকে সাথে না নিলে তাদের অবস্থা কি হতো? তার উপর আওয়ামী লীগের মতো সুবিশাল রাজনৈতিক দল নির্বাচনে নাই। যদি থাকতো তখন জামায়াতের অবস্থা তো আগের মতোই হতো, সেই 15 থেকে 20টা সিট নিয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হতো। এরপরও জামাত কিন্তু খুশি না। চির অতৃপ্ত আত্মা। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের পক্ষে কি কখনো সরকার গঠন করা বা ক্ষমতায় আসা সম্ভব? চলুন তাহলে দেখে আসি দেশীয় এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ এবং যেই 5 কারণে জামায়াত এবারের নির্বাচনে পরাজিত হয়েছে। মুক্তিযুদ্ধ এবং ইসলাম এই দুটো বাংলাদেশে আপোষযোগ্য নয়, সুতরাং জামাত হ্যাজ টু অ্যাড্রেস দি 1971 ইস্যু। 1 নম্বরে প্রতিবারের মতো এবারও 71-এর চেতনাই জামাতকে ডুবিয়েছে। 71 বাঙালি জাতির অহংকার। জামাত যতই বলুক অতীত মনে রেখে কোনো লাভ নাই। কোনো উন্নত জাতি অতীত মনে রাখে না। অতীত ভুলে সামনে যেতে হবে। আসলে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা একটি লড়াকু জাতিকে এই সকল বলে কোনো লাভ হবে না। মানুষের প্রতিটি গৌরবময় অতীত তাকে বর্তমান এবং ভবিষ্যতের প্রেরণা যোগায়। স্বাধীনতার গৌরব বাংলাদেশিরা কিভাবে ভুলবে? জামায়াতের জন্য 71-এর স্মৃতি বড়ই করুণ পরাজয়ের, বড়ই লজ্জার এবং অভিশাপের। তাই তারা নিজেরা 71 ভুলতে চায়, এমনকি সবাইকে 71-এর স্মৃতি ভুলাতে চায়। এটা কি সম্ভব কখনো? গত 55 বছর ধরে বাংলাদেশে এই 71-এর চেতনা বিক্রি করে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে। অথচ এই জামায়াত ইসলামী 71-এর মুক্তিযুদ্ধের চেতনাধারী বাংলাদেশিদের ইসলাম বিরোধী, নাস্তিক, মুরতাদ, ভারতের দালাল যাই বলুক না কেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই চেতনা থাকবে। মুক্তিযুদ্ধের স্থাপনা এবং স্মৃতি ধ্বংস করে মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় পরিয়ে এই চেতনা ধ্বংস করা যাবে না। বরং এই কারণে মানুষের মনে মুক্তিযুদ্ধের চেতনা দ্বিগুণ হবে, এবং হয়েছেও তাই। কারণ পৃথিবীর কোনো বিবেকবান মানুষ কখনো তার দেশ এবং দেশের জন্মকে অস্বীকার করে না। মুক্তিযুদ্ধের 55 বছরেও বাংলাদেশের মানুষ দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার গৌরবকে কোনোভাবেই ভুলতে পারেনি। যেই যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, যেই যুদ্ধে 3 লক্ষ নারীর সম্ভ্রমহানি হয়েছে, সেই দুঃখ আর বিজয়ের গৌরব কি করে ভুলবে দেশের মানুষ, দেশের প্রজন্ম? আমি 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আর অভিযোগ তাদের ভাবমূর্তিতে এবারও বড় ধরনের প্রভাব ফেলেছে। যুদ্ধাপরাধের বিচারের পর বিষয়টি আরো সংবেদনশীল হয়ে উঠেছে। আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দলের কয়েকজন শীর্ষ নেতার বিচার এবং দণ্ড কার্যকর হওয়ায় সাংগঠনিক নেতৃত্বে দুর্বল হয়ে পড়েছে দলটি, এবং ভোটারদের একটি অংশ দূরে সরে গেছে। 71 প্রশ্নে জামাত কখনোই তাদের অবস্থান পরিষ্কার করেনি, শুধু গ্যাংও করে। এক এক সময় এক এক কথা বলছে। 71 নিয়ে ক্ষমা চাওয়ার নামে বিভিন্ন সময়ে মকারি করে নিজেদের অবস্থান আরো বিতর্কিত করেছে। তাদের এই হঠকারিতা বিচক্ষণ মানুষেরা কখনোই গ্রহণ করেনি। লুটপাটের শরীক হয়নি, ধর্ষণের প্রশ্ন ওঠে না, কোনো শর্ত নাই, বিনা শর্তে মাপছে। জনগণের কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ করেছি? আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক, আমিও দুঃখিত। 2 নম্বরে আছে ইসলাম এবং জামায়াত ইসলাম নিয়ে ইসলামের মৌলিক আকীদাগত বিতর্ক। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মুসলমানেরা হচ্ছে সুন্নি ইসলামের অনুসারী। এই অঞ্চলের অধিকাংশ মুসলমান হানাফি মাযহাবের অনুগত। কিন্তু সেই ক্ষেত্রে জামায়াত ইসলামের ইসলামিক আদর্শ হচ্ছে সালাফি এবং ওহাবি তরিকার ইসলাম। জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী ইসলামের সাথে উপমহাদেশের ইসলামের আকীদা সরাসরি সাংঘর্ষিক, যে কারণে দারুল উলুম দেওবন্দের সুশিক্ষিত আলেমরা জামায়াতের প্রতিষ্ঠাকাল অর্থাৎ 1941 সাল থেকেই জামায়াত ইসলামের তথাকথিত আধুনিক ইসলামের বিরোধিতা করে আসছেন।
জামায়াত ইসলাম যেই ধরনের ইসলামের অনুসরণ করে তা হচ্ছে রাজনৈতিক ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামের নামে মূলত সেই রূপান্তরিত ইসলাম নিয়ে রাজনীতি করে বলেই দেশের আলেম ওলামাদের একটি বিরাট অংশ জামায়াত ইসলামের ইসলামকে ইসলাম হিসেবে স্বীকৃতি দেয় না। निज़ाम इस्लामाबादी के इस्लाम ये मदीना का इस्लाम है और जमात इस्लामी के इस्लाम ये मौदूदी के इस्लाम है। বিগত নির্বাচনে জামায়াতের শরিয়া আইন বাস্তবায়ন না করার অঙ্গীকার তাদের হঠকারিতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের আমিরে জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটি যথেষ্ট এখন। আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই বলে দীর্ঘ সময় রাজনীতি করা জামায়াত অবশেষে গণতন্ত্রের সামনে ইসলামকে অনেক ছোট করে দিল। এবারের নির্বাচনে জামাত আল্লাহর আইনের বদলে মানুষের নির্মিত আইনের কাছে শুধুমাত্র ভোটের জন্য আত্মসমর্পণ করা আল্লাহ কবুল করেনি এবং অধিকাংশ ভোটার মুসলমান হওয়া সত্ত্বেও জামাতকে প্রত্যাখ্যান করেছে। অবশেষে সাধারণ ভোটারেরা এতে ব্যথিত হয়ে গণতন্ত্র নিয়ে রাজনীতি করা দলকে ভোট দিয়েছে। বাংলাদেশের যে কোনো কঠিন সময়, যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে। ৩ নম্বর কারণ হচ্ছে দেশের নারী ভোটারদের বিরাট অংশ জামাতকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। গ্রামাঞ্চলে তালিমের নামে কিছু সংখ্যক অশিক্ষিত অর্ধশিক্ষিত নারী ভোটারকে তারা ভোটের বিনিময়ে বেহেশতের লোভ দেখিয়ে বোকা বানাতে সক্ষম হলেও অধিকাংশ নারী ভোটার জামায়াতকে ভোট দেয়নি। নারী নেতৃত্ব নিয়ে, নারীদের কাজের অধিকার নিয়ে জামায়াত আমিরের বক্তব্য দেশের নারী সমাজকে দুশ্চিন্তায় ফেলেছে। পবিত্র কোরআনে নারী নেতৃত্বের বিরুদ্ধে কোনো ধরনের দিক নির্দেশনা না থাকলেও জামায়াত ইসলামী জ্ঞানহীন প্রজ্ঞাহীন নারীদেরকে বোকা বানাতে পারলেও সবাইকে তারা বোকা বানাতে পারেনি। নির্বাচনী বক্তব্যে মাহারাম ছাড়া নারীদের ঘরের বাহিরে যেতে না দেওয়ার অঙ্গীকার অনেক নারীকে ভীত করে তুলেছে। কারণ বাংলাদেশের 85% পণ্য রপ্তানি আসে গার্মেন্টস থেকে, সেই গার্মেন্টসের একটা বিরাট অংশ হচ্ছে নারী। সেই ক্ষেত্রে গার্মেন্টসের এই নারীরা কি করে মাহারাম নিয়ে গার্মেন্টসে কাজে যাবে? এমনকি ইরান এবং আফগানিস্তানে ইসলামের নামে কিভাবে নারী নির্যাতন করা হয় সেটি বাংলাদেশের সচেতন নারীরা ভালো করেই জানেন। স্ত্রীকে শারীরিকভাবে শাস্তির অনুমোদন দেওয়া হয়েছে স্বামীদের, তবে হাড় ভাঙা বা দৃশ্যমান জখম হলে রাখা হচ্ছে শাস্তির বিধানও। 4 নম্বরে হলো জামায়াত আসলে সংখ্যালঘুদের ভোট পায়নি। বিশেষ করে দেশে যেই হিন্দু ভোটারদেরকে বলা হতো আওয়ামী লীগের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক চলে গেছে বিএনপির বাক্সে। এমনকি হিন্দুরা ছাড়াও অন্যান্য সংখ্যালঘুরাও জামায়াতকে ভোট দেয়নি। বাংলাদেশের সংখ্যালঘুরা জামায়াতকে বিশ্বাস করে না। জামায়াতের প্রতি সংখ্যালঘুদের এই অবিশ্বাস খুব ঐতিহাসিক। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতের আল বদর এবং আল শামস বাহিনী হিন্দুদের উপর যেই জুলুম করেছে সেটি তারা বংশ পরম্পরায় মনে রাখবে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতিটি হিন্দু বাড়িতে জামায়াতিরা অগ্নিসংযোগ করেছে, কোনো বাড়ি জামায়াতিদের হাত থেকে রক্ষা হয়নি। 1971 সালে অসংখ্য হিন্দু নারী জামায়াতিদের দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছে। হিন্দু মেয়েদেরকে জামায়াত নেতারা জোর করে তুলে দিয়েছে পাকিস্তানি হানাদারদের কাছে। জামায়াতের লোকেরা প্রতিটি হিন্দু বাড়িতে লুটপাট করেছে। সেই স্মৃতি, সেই ভয় তাদের এখনো আছে। এবারের ভোটের আগে হিন্দু ভোট টানার জন্য জামায়াত এমন কোনো কৌশল নাই, এমন কোনো বিদাত নাই যা তারা করেনি। নাউজুবিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। দর্শক, যে কোনো দেশের সংখ্যালঘুদের বোকা হলে চলে না। তাই যে যাই বলুক না কেন, বাংলাদেশের সংখ্যালঘুরা খুবই সচেতন। তারা জামাতের এই সকল হঠকারিতা আগে থেকেই বুঝে ফেলেছে। জামাত ক্ষমতায় আসার আগেই কিভাবে হিন্দুদের লাশ পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সেই কথা তারা কিভাবে ভুলবে? ভবিষ্যতে ক্ষমতায় আসলে কি করবে সেটি তারা আন্দাজ করতে পেরেছে। শোনো, হিন্দুরা কিন্তু দাড়ি পাল্লায় ভোট দেবে না, মালায়ানদের কখনো বিশ্বাস করা যায় না। হিন্দুদের এমন ভাবে ভয় ভীতি দেখাও যেন ওরা ভোট দিতে না যায়। ওদেরকে বলবা দাড়ি পাল্লায় ভোট না দিলে মিয়ানমারের রোহিঙ্গাদের মতো অবস্থা হবে, ভারতে চলে যেতে হবে, ডুমুরিয়ায় বাস হবে না। এমনকি হিন্দু ভোট টানার জন্য এবারের নির্বাচনে জামাত যশোরে কৃষ্ণ নন্দী নামে যেই হিন্দু প্রার্থীকে দলে নিয়েছে
যাকে তারা নমিনেশন দিয়েছে, দিন শেষে সেই এলাকার হিন্দুরাও নন্দীবাবুকে ভোট দেয়নি, যার কারণে সেই কৃষ্ণ নন্দীর জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। এর উপর ভোটের ঠিক আগে জামায়াতের তৌহিদি জনতা সন্ত্রাসী কার্যক্রম সংখ্যালঘুদের ভীষণ রকমের ভীত সন্ত্রস্ত করেছে। তাই হিন্দুরা দল বেঁধে বিএনপিকে ভোট দিয়েছে। রাইতে হুইয়া রয়েছে 10-12 জন ফিরে গেছে, কইছে যদি আমাদের লোকের ভোট না দেয় এগরে বাড়ি ঘর আগুন দিয়ে ফিরে দিব। ডরাইছি বাবা ডরাইছি, আমরা নিরীহ মানুষ, তোমার কাছে জীবন ভিক্ষা চাই। 5 নম্বর কারণ হচ্ছে অতি আত্মবিশ্বাস এবং মব সন্ত্রাস। 5 আগস্টের পর দেশে যেই পরিমাণে মগের মূল্যকে পরিণত হয়েছে, এর পেছনে জামায়াতের অপরাজনীতিকেই দায়ী করছেন বিশ্লেষকরা। জামায়াত শিবিরের উস্কানিতে তৌহিদি জনতা শত শত মাজার ভেঙে দিয়েছে। কবরের লাশও তাদের দুর্বৃত্তায়ন থেকে রক্ষা পায়নি, তারা কবর থেকে লাশ তুলেও লাশে আগুন ধরিয়ে দিয়েছে। ধর্ম অবমাননার ভুয়া আওয়াজ তুলে হিন্দু যুবকের মৃত লাশকেও তারা ছাড়েনি। ইউনূসের অসহায় সরকারের আমলে ক্ষমতার কিছুটা কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েই জামাত যেই ট্রেইলার দেখিয়েছে, এতেই ভোটাররা সন্তুষ্ট। দেশের বিবেকবান মানুষেরা জামায়াতের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অর্থাৎ সকল কর্মকাণ্ড দেখার জন্য আর অপেক্ষা করেনি। কিছু অপদার্থ ব্রেইন ওয়াশড ছাড়া আপামর জনসাধারণ ব্যালটের মাধ্যমে জামাতকে জবাব দিয়ে দিয়েছে। যদিও জনতার এই রায় জামাত মানতে বাধ্য হলেও তাদের ঐতিহাসিক বিরোধিতা থেকেই গেল। 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। তারা বলছে এই ভোট চক্রান্তের ভোট, এই ভোটে জামায়াতকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। আসলে জামাতের রাজনীতির ইতিহাস হচ্ছে সবসময় জনগণের বিরুদ্ধে কাজ করা। সেই 1924 সালে জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী অটোমান খেলাফতের বিরোধী অবস্থান, খেলাফত আন্দোলনের বিরোধিতা করা। 1947 সালে মুসলিম লীগের বিরুদ্ধে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির বিরোধিতা করেছে জামাত। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছে দলটি। এবং সর্বশেষ 2024-এর জুলাই অভ্যুত্থানের পর দেশের কিছু পেয়ারে পাকিস্তানি উর্দু শব্দ আজাদি, ইনসাফ, ইনকিলাবের নামে বাংলা ভাষাকে অসম্মান করে চরম অরাজকতা তৈরি করেছে জামাত শিবির। জামাত শিবিরের এই সকল অপকর্মের জবাব দেশের মানুষ দিয়েছে ব্যালটের মাধ্যমে। জান প্রাণ দিয়া কাজ করাকে, ডাক্তার শফিক তো ধরেই নিয়েছেন তিনিই হচ্ছেন বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। তার এই আনন্দ অশ্রু সেরকমই বার্তা দেয়। জয়ের আগেই বিজয় উদযাপন করে দেশের বিভিন্ন জায়গায় 71-এর স্বরূপে ফিরেছে জামাত। এছাড়া জামাত হচ্ছে বাংলাদেশের রাজনীতির পরগাছা। জামাত সাধারণত দেশের বড় রাজনৈতিক দলের অনুকম্পা নিয়েই রাজনীতি করেছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে থেকে তাদের ছত্রছায়ায় রাজনীতি করেছে তারা। একই সঙ্গে জোট করেও নির্বাচন করেছে। এককভাবে তাদের ভোট ব্যাংক খুবই সীমিত। জোট দুর্বল হলে তার প্রভাব পড়ে সরাসরি তাদের ভোটের ফলাফলের উপর। যার কারণে বিএনপি ছাড়া এককভাবে ভোট করে 2008 সালে জামাত সিট পেয়েছে মাত্র 2টি। সেখান থেকে একক দলীয়ভাবে 68টি সিট পাওয়া তো জামায়াতের জন্য বিশাল বিজয়। আবার 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই জামায়াত প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ থেকে বঞ্চিত ছিল। 2013 সালে আদালতের রায়ে দলের নিবন্ধন বাতিল হয়। ফলে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারা তাদের সাংগঠনিক এবং প্রচারণা শক্তিকে সংক্ষিপ্ত করেছে, ক্ষতিগ্রস্ত করেছে। আবার অনেকেই বলছেন নির্বাচনের আগে আগে বেহেশতের টিকিট বিক্রি এবং সম্পূর্ণ অনৈতিকভাবে টাকার বিনিময়ে ভোট কেনার জন্য জামায়াত নেতাদের লক্ষ লক্ষ টাকার আর্থিক লেনদেন সহ বেশ কিছু নেক্কারজনক কাজ ভোটারদেরকে তাদের মত পরিবর্তন করতে বাধ্য করেছে। এখন জামাতের ভবিষ্যৎ করণীয় হবে আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধির মাধ্যমে সাদাকে সাদা এবং কালোকে কালো বলে স্বীকার করা, দেশের মানুষের সামনে রাজনীতি এবং ইসলাম বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করে তুলে ধরা। ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত কখনো নির্বাচনের মাধ্যমে ইসলাম এবং শরিয়া প্রতিষ্ঠিত হয়নি। জামায়াতের চলমান নেতৃত্বের শূন্যতা দূর করে রাজনৈতিক আদর্শ ঠিক করতে পারলে ভবিষ্যতে জামায়াত আরো ভালো করতে পারে।
বিশ্লেষকরা বলছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দমন নিপীড়নের কারণে জামায়াতের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সিম্পেথি তৈরি হয়েছিল, যে কারণে জামাত এবার অনেক ভালো করেছে। তবে ভিকটিম কার্ড বেশি দিন বিক্রি করা যায় না। তাদেরকে রাজনীতি করতে হলে তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেই করতে হবে। শুধু দুর্নীতি দমনের কথা বলে বেশি দূর যাওয়া যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।